বাংলাদেশ সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল তিনি ভারত সফরে যাচ্ছেন এরকম খবর বাংলাদেশের কোনো গণমাধ্যম না দিলেও ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এই খবরটা নিশ্চিত করছে। তারা দাবি করছে খুব শীঘ্রই ডক্টর খলিল ভারতে যাচ্ছেন এবং ভারতে গিয়ে ভারতের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক একাধিক মিটিংয়ে বসবেন এবং সেই মিটিংয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক কিভাবে নতুন করে বিনির্মাণ করা যায়, বিভিন্ন চুক্তির মেয়াদ যেগুলো শেষ হয়ে যাচ্ছে সেগুলো কিভাবে রেনু করা যায় এই আলোচনাগুলো হবে। সাথে আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনা এই ইস্যুতেও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। কি বলছে নর্থ ইস্ট নিউজ, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে, জেনে বোঝার চেষ্টা করি বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন গতি পাচ্ছে কিনা। থাকবেন, চলে যাচ্ছি মূল আয়োজনে। বলছিলাম ডক্টর খলিলের ভারত সফরের কথা। তিনি ভারত সফরে যাচ্ছেন এরকম ব্যাপার নিশ্চিত করেছে ভারতীয় পত্রিকা নর্থ ইস্ট নিউজ। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তাদের শিরোনামটা এমন, দেখে নিন। সেখানে বলছে যে FM খলিলুর রহমানস ইন্ডিয়া ভিজিট সিগন্যালস দো ইন ইন্দো বাংলাদেশ রিলেশনস। অর্থাৎ তারা এই বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে শুরুর ব্যাপারে এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ এভাবেই দেখছে নর্থ ইস্ট নিউজ। তারা মূলত বলার চেষ্টা করছে কূটনৈতিক সূত্র অনুযায়ী ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এপ্রিলের শুরুতে ভারত সফরে যেতে পারেন। অর্থাৎ মাত্র কয়েকদিনের মধ্যেই ভারত সফর করছেন এমনটা নর্থ ইস্ট নিউজ দাবি করছে। বিপুল নির্বাচনী বিজয়ের পর তারেক রহমানের ক্ষমতা গ্রহণের কয়েক সপ্তাহ পরে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে এবং এটিকে নতুন সরকারের অধীনে নয়াদিল্লির সঙ্গে ঢাকার প্রথম বড় ধরনের কূটনৈতিক সৌহার্দ্য হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবিত এই সফরে নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের আলোচনা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, যার লক্ষ্য মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের আমলে শীতল হয়ে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধার করা। কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন উভয় পক্ষই সম্পর্কের গতি পুনরুদ্ধার করার কিংবা করতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে পুনরায় আলোচনায় বসতে আগ্রহী। পশ্চিম এশিয়ার অস্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে সৃষ্ট সরবরাহ সংকট মোকাবেলায় বাংলাদেশ হিমশিম খাওয়ায় জ্বালানি নিরাপত্তাই আলোচ্য বিষয় প্রধান হয়ে উঠতে পারে বলে সম্ভাবনা রয়েছে। ভারত ইতিমধ্যে জরুরি সহায়তা নিয়ে এগিয়ে এসেছে এবং চলতি মাসের শুরুতে দ্রুত গতির ডিজেল সরবরাহ করেছে এবং গতকালকেই আমরা দেখেছি 7,000 মেট্রিক টন ডিজেল নতুন করে পাইপলাইন দিয়ে বাংলাদেশে এসেছে ভারত থেকে। অর্থাৎ ডিজেল অন্তত 2 দফায় এসেছে এবং ভারতের কাছে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল চাওয়া হয়েছে। রেগুলার যে পাইপলাইন দিয়ে ডিজেল আসার কথা সেটাও আসবে, যেটা প্রফেসর ইউনূস সরকার আশায় ভারত বন্ধ করে রেখেছিল। বিষয়টি জরুরি অবস্থা তুলে ধরে ঢাকা বর্তমানে রেশনিং পদ্ধতিতে জ্বালানি সংকট ঘাটতি মোকাবেলার চেষ্টা করছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে জ্বালানি খাতের বাইরেও গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়টি পুনরায় খতিয়ে দেখার সম্ভাবনা রয়েছে, যা ডিসেম্বরে 3 দশক পূর্ণ করতে যাচ্ছে। অর্থাৎ আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে, সেই চুক্তি রেনু করার ব্যাপারটাও আলোচনা হবে, সেই খবর বলছে। এই চুক্তিটি আন্তঃসীমান্ত নদী বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার একটি মূল ভিত্তি হিসেবে রয়েছে এবং আলোচনায় বিশেষভাবে স্থান পাবে এমনটা বলা হচ্ছে। ভারতে বিভিন্ন কর্মসূচি শেষ করে মিস্টার রহমান ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাস সফরে যাবেন বলে আশা করা হচ্ছে, যা বাংলাদেশের বৃহত্তর আঞ্চলিক কূটনৈতিক সম্পৃক্ততারই প্রতিফলন। দুই দেশের মধ্যে সাম্প্রতিক আলাপচারিতা সম্পর্কের ক্রমান্বয়ে উষ্ণতার ইঙ্গিত দেয়। 25শে মার্চ অপারেশন সার্চলাইটের বার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান 1971 সালের সেই নৃশংসতার শিকারদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়েছে। ভারতও এই মনোভাবের প্রতিধ্বনি করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা ও নিহতদের স্মরণের প্রচেষ্টায় নয়াদিল্লির সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
কূটনৈতিক এই সফর এবং এই আলোচনায় আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো, এই ব্যাপারটা নিয়ে আলোচনা হবে, এরকমও নর্থ ইস্ট নিউজ সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম খবর দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ডক্টর খলিলের সঙ্গে এস জয়শঙ্কর কিংবা তাদের নিরাপত্তা উপদেষ্টা তাদের যে বৈঠক, সেই বৈঠকে রাজনীতি একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে, সেটাও বলছে তারা। রাজনীতি ইস্যু মানে হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতির অধিকার ফিরিয়ে দেয়া, তাদের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। এবং ডক্টর খলিল যখন এই সফরটা করবেন তার মাত্র কয়েকদিন পরে, প্রথম সপ্তাহে সফর করবেন, 12 তারিখে সংসদের প্রথম অধিবেশনে 30 দিন পূরণ হয়ে যাবে এবং এই 30 দিনের মধ্যে প্রফেসর ইউনূসের দেয়া যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা যদি মানে সমর্থন না দেয় মানে সরকারি দল সংসদে, এবং সেটা যদি পাশ না হয়, তাহলে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা অটোমেটিকলি উঠে যাবে। সেই ক্ষেত্রেও ঠিক সময় আসার কয়েকদিন আগে ডক্টর খলিলের সঙ্গে ভারতের এই বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলেও মনে করছে ভারতীয় গণমাধ্যমগুলো। এখন দেখার বিষয় যে সেটা কতটুকু হয়। আমাদের মূল যে চাওয়ার ব্যাপার সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা স্বাভাবিক হোক, যে সম্পর্কটা যুদ্ধংদেহী সম্পর্কে নিয়ে গিয়েছিল মেটিকুলাস ইউনূস সরকার। ইউনূস সরকার এমনটাও চাইছিল যে ভারত বাংলাদেশে আক্রমণ করুক এবং পাকিস্তান তাদের বড় ভাই, তাদের পিয়ারি বড় ভাই, যারা 71-এ আমাদের কোনো ধরনের নির্যাতন করেনি, যারা 30 লক্ষ মানুষ মারেনি, যারা 2 লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নেয়নি, যারা 25শে মার্চের কালো রাতে কিছুই করেনি, যারা 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদের মারেনি, তাদের সঙ্গে পীড়িত বাড়িয়ে এবং তারা আমাদেরকে তখন ভারতের আক্রমণ থেকে রক্ষা করবে, যেমনটা আমাদেরকে আমাদের বিভিন্ন জনের পালিয়ে যাওয়ার সুবিধার্থে অন অ্যারাইভেল ভিসা দিয়ে সহযোগিতা করেছিল মেটিকুলাস ইউনূস সরকারকে পাকিস্তান। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। এ কি ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে, কি ভয়ঙ্কর আলাপ। দেখেন, ফরহাদ মাজারি লোকটা রহস্যজনক অনেকে বলে, কিন্তু আমার কাছে ঠিক রহস্যজনক মনে হয় না। আমার কাছে মনে হয় যা করে বুঝে শুনে করে, খুব মাপা হিসাবি। ওই ইউনূস জয়েন এক টাইপের, সে ওই শান্তির কথা বলে, নোবেলের কথা বলে এক টাইপের ক্রিটিক্যাল ব্যবসায়ী না, ব্যবসা ছাড়া আর কিছু বুঝে না। ফরহাদ মাজারও ওয়ান কাইন্ড অফ সেরকম লোক। তারা ব্যবসা করেন, তাদের প্রবর্তনা বিশাল ব্যবসা, এবং প্রবর্তনা নিয়ে বহু আলাপ সালাপ আছে, আমরা সেটা যেতে চাই না, স্বামী স্ত্রী মিলেই করে। এর বাইরে ফরহাদ মাজার বাংলাদেশে আমি জানি না সে কতটুকু এই দেশের উপকারের জন্য চিন্তক হিসেবে পরিচিত, কিন্তু কতটুকু কি করতে পেরেছে, তার অবদান কি আছে, গিট্টু লাগানো ছাড়া আমার জেনারেশনে আমি দেখিনি। তার বহু ফলোয়ার আছে, বহু তাকে রেসপেক্ট করে ভাব শিষ্য আছে। যে লোক তার স্ত্রীকে এই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানাতে পেরেছে, তো ফরহাদ মাজারের জন্যই হয়েছে। ফরহাদ মাজারই তো শেখ হাসিনার বিরুদ্ধে বহু গুটি ছেলে টেলে, সেই যোগ্যতায় ফরহাদ মাজারের স্ত্রী হয়েছে ইউনূসের উপদেষ্টা। আর যত রকম প্রভাব প্রতিপত্তি সবকিছুই তারা দেখিয়েছে। এই জন্যই হয়তো বোধহয় মাঝে মধ্যে 2টা ককটেল টকটেল তার বাসায় পড়েছিল। তার স্ত্রীকে সেখানে দিয়ে সে আবার ইউনূস সরকারের শেষের দিকে মাঝে মধ্যে ইউনূসকে বাস দেওয়া কিছু কথাও বলেছে। এগুলো পুরোটাই একটা সাজানো নাটক ছিল। সেই লোক যখন এরকম ভয়ঙ্কর একটা কমেন্ট ছাড়ে, এমন ভয়ঙ্কর একটা তথ্য আমাদের সামনে দেয়, তখন অবাক হওয়ার বিষয় না? কতটা ভয়ঙ্কর দেখেন। তারা কি নিজে নিজেই আস্তে আস্তে থলের বিড়াল বের করে দিচ্ছে? ফরহাদ মাজার এক জায়গায় বলছে, ইউনূসকে ক্ষমতায় রাখতে ডিপ স্টেট শুধু হাদিকে হত্যা করেছে, নাকি 24শে জুলাইয়ে ছাত্র জনতাকেও স্নাইপার দিয়ে হত্যা করেছে? এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফরহাদ মাজার, এটা উত্তর মানুষের কাছে আছে, মানুষের মুখে মুখে আছে, মানুষের ভেতর ভেতর আছে। দেখেন, এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, আপনারা যে যত কথাই বলেন যে ইউনূসের সঙ্গে গিয়েছে, 2 বছর ছিল, লোকটা প্রশ্নটা তো তুলেছে, ইউনূসের সরকারের ভেতরে থেকে তুলেছে, যে কারণে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরু দায়িত্ব তার হারাতে হয়েছে। সেই এম সাখাওয়াত হোসেন বারবার বলেছেন যে স্নাইপারে নিহত মানুষ দেখেছে, দেখা গেছে 24শে আগস্টের হত্যাকাণ্ডে। আমার প্রশ্ন হলো, এখন তো একটা নির্বাচিত সরকার আসছে,
এই নির্বাচিত সরকার যে উঠে পড়ে লেগেছে পুলিশ হত্যার কারণে বা জুলাইয়ের জন্য, সেই জুলাইয়ের লোকগুলাকে সবাইকে গড়পড়তা ইন্ডেমনিটি দিতে, দায় মুক্তি দিতে, তাহলে এই যে প্রমাণিত সত্য যে শুধুই পুলিশের গুলি, শেখ হাসিনার বাহিনীর গুলি, আওয়ামী লীগের গুলিতে মারা যায়নি, আরো কোনো আততায়ীর গুলিতে মারা গেছে, সেই সত্য তো এখন বারবার প্রতিষ্ঠিত হচ্ছে। তাদের লোক ফাহাদ মাজার বলছেন, তাদের লোক ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলছেন, তাহলে কেন 24-এর সকল হত্যাকাণ্ডের দায় মুক্তির মধ্যে পড়বে? আলটিমেটলি ফাহাদ মাজারের এইসব কথা বা যে ডকুমেন্ট রয়ে গেছে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের কথায়, এগুলো কি একদিন সামনে এসে দাঁড়াবে না? এইগুলো ধরে একদিন কি বিচারের ঘটনা ঘটবে না? আজকে যেই জেনজি নামে দাবি করে, এদের বয়স অ্যাভারেজ 30, 50 বছর পরে তারা কেউ কেউ বেঁচে থাকবে, 40 বছর পরে 70 বয়স, 30 বছর পরে 60 বয়স। এমন যদি হয় আগামী 20-30 বছরের মধ্যে আরো একটা, যেই শক্তিকে তারা তাড়িয়েছে সেই শক্তি আরো একটা অভ্যুত্থান ঘটায়, আরো একটি বড় ধরনের পট পরিবর্তন হয় বাংলাদেশে। ধরেই নিলাম যে বিএনপির সময়ও কিছু হলো না, যদিও আমি মনে করি যে বিএনপি সেই দল না, এবং বিএনপি ওই এদের পাপের বোঝা বিএনপি তার কাঁধে নিবে না, শেষ পর্যন্ত কোনো না কোনো একটা বিহিত হবে। কিন্তু ফরহাদ মাজারদের কথায় যেই সত্য সামনে আসছে, এই ভয়ঙ্কর সত্য বিএনপি কিভাবে ধামাচাপা দিবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।